আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। গুঞ্জন শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, এটি নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে। তিনি আজকে দেখা করেছেন সন্ধ্যার দিকে সারাদিন ভর এই গুঞ্জনের কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে বলেছেন যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এই পরিস্থিতিতে তিনি পদত্যাগের কথা বিবেচনা করছেন এমনটি তিনি বলেছেন। আর নাহিদ ইসলাম এটি গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। এছাড়া এই যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আর বিএনপির পক্ষ থেকে 3 উপদেষ্টার পদত্যাগের দাবি করা হয়েছে। আবার এনসিপির পক্ষ থেকেও 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়া বিভাজনমূলক বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। এছাড়া ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এরকম রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা আজকে কথা বলতে চাই বিএনপি এবং এনসিপির মধ্যে কি দূরত্ব বাড়ছে কিনা, বা এর মধ্যে দূরত্ব হয়ে গেছে কিনা, এবং সেটির কি প্রভাব হতে পারে, এবং আজকে যে রাজনৈতিক বাস্তবতা আমরা দেখেছি তার কি ধরনের প্রভাব পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে 3 জন অতিথি আজকে আছেন। এর মধ্যে একজন অতিথি স্টুডিওতে আছেন, শাম্মী আক্তার, সদস্য বিএনপি মিডিয়া সেল ও সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর হাসনাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। এছাড়া এর মধ্যে স্টুডিওতে চলে এসেছেন আমাদের আরেকজন অতিথি, অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা শুরুতে যেটি বলেছিলাম, আজকে সারাদিন রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে নানা ধরনের বক্তব্য চলছিল সেই বিষয়গুলো নিয়ে এনসিপি বিএনপির কি দূরত্ব বাড়ছে কিনা, দূরত্ব বাড়লে কেন বাড়ছে, এবং এই যে প্রধান উপদেষ্টা বললেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন, যেটি নাহিদ ইসলামকে বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এর দায় আসলে কোন দিকে দিবেন? একটা ভালো জাতীয় ঐক্যের পরিস্থিতি ছিল যার মাধ্যমে শেখ হাসিনার বিদায়টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার যারা দর্শক আছেন তাদের সকলকে শুভেচ্ছা, এবং সহ আলোচক যে 2 জন আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে দেশের যে পরিস্থিতি সেটা দীর্ঘ 17 বছর প্রায় আমরা একটা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে। সেখানে সকলে মিলে যে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করলাম, সেখানে একটা জাতীয় ঐক্য যেটা খুব জরুরি ছিল, সেই জায়গাটা থেকে গত 9 মাসে এই ফ্যাসিস্ট পরবর্তী সময়ে তারা কি করলেন? শুধুমাত্র কি সময় ক্ষেপণ করলেন? মানে অনেক কিছুই তো করা সম্ভব ছিল। ধরেন গণহত্যা বিচার তো এটা হতে পারত, এটা শুরু হতে পারত, এবং গত 16 বছরে যেসব গুম হয়েছে, খুন হয়েছে, সেগুলোর বিচারও শুরু করা যেত। কিন্তু আমরা কি এগুলোর কোনো কিছু দেখতে পেয়েছি? দেখুন, একটা অন্তর্বর্তী সরকার, যেই সরকারটি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে, এটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, সেই সরকারটি যদি আপনি না ধরেন, এটাকে যদি বিপ্লবের সরকার ধরেন, তাহলে বিপ্লব কি কোনো গোষ্ঠীর? বিপ্লব তো সকল মানুষের জন্য। এখানে যে গণতন্ত্রটি হারিয়ে গিয়েছিল, যে নির্বাচন ব্যবস্থাটি আপনার ধ্বংস করেছিল ফ্যাসিস্ট, সেই জায়গায় অন্তর্বর্তী সরকার 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা তো রোডম্যাপ তো দূরে থাকুক, 9 মাস অতিবাহিত হলো, শুধুমাত্র কি সময় ক্ষেপণ এবং বিভ্রান্তি তৈরি করেই সেই সময়গুলো গেল, বা কিছু কিছু দুর্নীতি খবর যেগুলো আমরা কানে ভেসে আসছে সেগুলোর মাধ্যমে কি সময় অতিবাহিত করলেন তারা? এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে কি বাড়ছে না সেটা 3 উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করছেন, আপনারাও উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন করার কথা বলছেন। আমরা উপদেষ্টা পরিষদ গঠন করার দাবি করেছি এই জন্য যে এনসিপি দাবি করেছে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য, যেখানে পূর্ববর্তী 4টি নির্বাচন কমিশন আপনার অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল কমিশনাররা, এবং গণতন্ত্র হত্যার জন্য তারা মানে কাজ করেছে। সেই নির্বাচন কমিশনারদেরকে বিচারের দাবি না করে তারা হঠাৎ করে, যেখানে সকল রাজনৈতিক দলের সকলের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেখানে আপনার বৈষম্য বিরোধী কর্মচারী
ঐক্য পরিষদ যেটা বা ঐক্য ফোরাম যারা, তারা দাবি করেছে যে সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি না করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি করা উচিত। এখন তো অনেকে প্রশ্ন তুলছেন যে এনসিপি কি সরকারি দল, না আধা সরকারি দল, নাকি এটা বেসরকারি দল? এনসিপি কি? তাহলে সেটার তো আগে খোলাসা করা দরকার, সেটা তো পরিষ্কার করা দরকার। তারা যে নির্বাচন কমিশন বা কমিশনাররা যারা অবৈধ নির্বাচনের সঙ্গে, যেমন ধরেন একটি বিনা ভোটের নির্বাচন হয়েছে, একটি রাতের ভোট, দিনের ভোট রাতে অনুষ্ঠান করেছে, একটি আমি ডামি নির্বাচন করেছে, এতগুলো নির্বাচনের সঙ্গে মানে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য যেই নির্বাচন কমিশনাররা যুক্ত ছিল, যারা হাসিনার মানে দোষর হিসেবে কাজ করেছে, তাদের বিচার দাবি না করে হঠাৎ করে তারা সেই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনটি সকল রাজনৈতিক দলের সঙ্গে মতামতের ভিত্তিতে দেশের অভিজ্ঞ যোগ্য যারা সৎ মানুষ আছেন তাদেরকে দিয়ে করা হয়েছে, তারা নিবিড়ভাবে কাজ করছেন একটি গণতান্ত্রিক সরকার এবং নির্বাচন কিভাবে অনুষ্ঠান করা যায় সেটার জন্য যখন তারা কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে এনসিপি সেটার পুনর্গঠনের দাবি কেন করছেন? তারা কেন এই দাবি করছেন না যে পূর্ববর্তী যারা এখানে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন তাদের বিচার দাবি করছেন না কেন? সেই বিচার তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা গণহত্যার বিচার দেখতে পাচ্ছি না। আমরা 16 বছরে যেই সব নেতাকর্মী আমাদের হারিয়েছে, আমাদের শহীদ হয়েছে, আমাদের খুন হয়েছে, গুম হয়েছে, তাদের বিচার তো আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আপনাদের যে মানে বহুল আলোচিত যে সাগররুনি হত্যাকাণ্ড, সেটির প্রতিবেদন কি এখনো প্রকাশ পেয়েছে? দাবির ভিন্নতার জন্য দূরত্ব বাড়ছে। হ্যাঁ, দাবির ভিন্নতার জন্য দূরত্ব বাড়ছে। আপনি না, আমি দূরত্ব বাড়ছে আমি এইভাবে বলবো না। আমি এটা বলতে চাই যে জাতীয় ঐক্যটি তৈরি হয়েছিল, যে ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যটা তৈরি হয়েছিল, সেই ঐক্যটা মজবুত থাকা দরকার ছিল। সেটা কার জন্য এটা এইভাবে আপনার ঐক্যটা একটু ম্লান হয়ে যাচ্ছে, ফিকে হয়ে আসছে, সেটা যাদের জন্য হয়ে আসছে সেটা তাদেরকে অনুধাবন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, আপনার কাছে আসতে চাই। একটু আগে আমরা একটা সংবাদ দেখলাম, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। বিবিসিকে বলেছেন নাহিদ ইসলাম দেখা করেছেন আপনার দলের আহ্বায়ক। একটু বলবেন আজকের বৈঠক নিয়ে, তারপর শাম্মী আক্তারের অন্য প্রশ্নগুলোতে আসবো। আজকের বৈঠকে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং ওখানে আমাদের আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন সাহেব ছিলেন এবং সাথে আরও কয়েকজন ছিলেন আর কি। ছাত্র উপদেষ্টারা কি ছিলেন সেখানে? এটা আমি জানি না ছিলেন কিনা। তো তারা মিটিং করে বের হন নাই, এই মুহূর্তে আমি আসছি, যার কারণে শেষ পর্যন্ত আপডেট কি এটা আমার কাছে এখন জানা নেই যে কী কথা হলো। তবে ডক্টর ইউনূস স্যার তিনি যেন পদত্যাগ না করেন সেই বিষয়ে হয়তো আলোচনাটা হবে এবং তাকে হয়তো আশ্বস্ত করার জন্য ওখানে যাওয়ার কথা, এই বিষয়টা আমরা শুনেছি আর কি। এখানে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে আপনাদের কারণেই কি জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে, এখানে আপা যে কয়েকটা কথা বললেন, আমি সেই বিষয়গুলো থেকে একটু আসি যে এই ডক্টর ইউনূস স্যারের মানে যে সরকার আসছে, এই সরকার কী করলো আসলে? তো এই সরকার আসলে দেখেন গণহত্যা সংক্রান্ত বিষয়ে আমরা যে আইসিটিতে যে মামলাগুলো আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলোতে ইতিমধ্যেই কিন্তু ফর্মাল চার্জ সাবমিট করা হয়েছে কয়েকটা মামলা। উনি প্রশ্ন করেছেন আপনারা কি সরকারি দল না আধা সরকারি দল না আপনারা স্বতন্ত্র রাজনৈতিক দল? এখানে দেখেন আপনি এনসিপি কোনো সরকারি দল না, আধা সরকারি দলও না। আমরা একটা রাজনীতি শুরু করেছি, আমরা একটা দল গঠন করেছি, এই দল গঠন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান আছে। এই দলে জনাব নাহিদ ইসলাম আগে উপদেষ্টা ছিলেন, তিনি এখন উপদেষ্টা থেকে আমাদের দলে আসছেন, বর্তমানে তিনি গভর্নমেন্টে নাই। দুজন ছাত্র উপদেষ্টা যে আছেন তারা কি আপনাদের দলের সঙ্গে যুক্ত আছেন কোনোভাবে? ছাত্র উপদেষ্টা তারা আমাদের সাথে হয়তো তারা নৈতিকভাবে সাপোর্ট দিতে পারে, অথবা তারা ঐক্যমত্যের ভিত্তিতে যে হ্যাঁ আমাদের মতের মতোই এই দলটা আছে, কিন্তু দলের সাথে তাদের কোনো সম্পর্ক এখন পর্যন্ত নাই। যেহেতু তিনি উপদেষ্টা হিসেবে আছেন, সুতরাং তার দলে এখনও পারফর্ম করার কোনো সুযোগ নেই। এনসিপি এবং বিএনপির মধ্যে বিরোধ হচ্ছে কিনা, আপনি মানে দূরত্ব অনেক বেশি বাড়ছে কিনা? আমি মনে করি এখন পর্যন্ত দূরত্ব খুব বেশি বাড়ে নাই। যে বিষয়গুলো আছে এগুলো সামান্য খুবই ছোটোখাটো বিষয়, এগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব। যেমন আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন জাতীয় নাগরিক পার্টির মানে অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ তিনি যখন ডাক দিলেন, তখন কিন্তু একটা ঐক্যমত মানে সবার মধ্যে হলো, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু ওই সময় ওই ধরনের সহযোগিতাও আসে নাই, বা তারা এই আন্দোলনে ওভাবে সম্পৃক্ত হয় নাই, কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। তো এই সময় থেকেই তো দেখা যাচ্ছে যে বিএনপি হয়তো অন্যান্য দলের সাথেও সেভাবে সম্পর্ক নাই। বাট আমরা মনে করি এনসিপির সাথে এই মুহূর্তে কারোর সাথে যে দলের দূরত্ব যেগুলো আছে এগুলো খুবই মিনিমাম বিষয়, এগুলো যে কোনো সময় আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব। এবং বাংলাদেশে ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার আগামীতে আরও ভালো পারফর্ম করবে বলে আমি বিশ্বাস করি। সেখানে বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে সেগুলো আসবে। আর একটা বিষয় আমি একটু বলি, আবার একটু মানে একটু উত্তর দিয়ে আসি। তিনি বলছেন যে ইলেকশন কমিশনারের সাথে বা ইলেকশন কমিশনে গিয়ে
আমাদের কোনো দাবি দেওয়া ছিল না বা আমরা তাদের কোনো শাস্তি দাবি করে নিই। আমি নিজে সহ আমাদের একটা টিম, দলের টিম, আমাদের প্রধান যিনি এখন ইলেকশন কমিশনার আছে তার সাথে সাক্ষাৎ করেছি। আমরা সাক্ষাৎ করে আমরা জিজ্ঞাসা করেছি যে সংস্কার কমিশন, ইলেকশন কমিশন সংস্কারের জন্য যে বিষয়গুলো উপস্থাপনা করেছেন বা প্রস্তাব দিয়েছেন সেগুলো বাস্তবায়নের বিষয়ে ইলেকশন কমিশন কি করেছে। ইলেকশন কমিশনার আমাদেরকে বলছেন, চিফ ইলেকশন কমিশনার, যে আমরা এগুলো অনেকগুলো বাস্তবায়ন করেছি, অনেকগুলো করার চেষ্টা করতেছি। আমরা স্পেসিফিক্যালি বলেছি এই আগে যে 3টা নির্বাচন হলো, রাতের ভোট হলো এবং হলো যে ভোটে কারচুপি হলো, এই তখনকার প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদেরকে চিফ ইলেকশন কমিশনার তিনি বললেন যে এই বিষয়ে আমরা এখনও কোনো পদক্ষেপ নেইনি এবং আমরা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা তখন বলেছি যে আপনার আইনে সংশোধন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিতে হবে আপনাদের, এভাবে আমরা আহ্বান জানিয়েছি। আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আসতে চাই, আপনার বিশ্লেষণ জানতে চাই এই যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বশেষ সন্ধ্যায় যেটি হলো, প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির আহ্বায়ক দেখা করলেন, এরপরে জামাতের আমির তিনি আহ্বান জানিয়েছেন যেন সর্বদলীয় বৈঠক ডাকা হয় চলমান পরিস্থিতিতে। এরপর এখন সর্বশেষ যেটি আমরা দেখে এসেছি, এই যে 5 আগস্টের পর থেকে পরবর্তী সময়টায় যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন সেই 578 জনের তালিকাও প্রকাশ করা হয়েছে। এখনকার পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ডক্টর হাসানাত আলী? স্টুডিওতে আমার অত্যন্ত দুইজন বিজ্ঞ আলোচক যারা আছেন চমৎকার আলোচনা করেছেন তাদের স্ব জায়গা থেকে। অগণিত দর্শক যারা দেখছেন, গোটা জাতি যারা এই মুহূর্তে উৎকণ্ঠার মধ্য দিয়ে অতিবাহিত করছেন, গত সপ্তাহব্যাপী যে উত্তপ্ত বাক্য বিনিময়, যতটা না দূরত্ব তার চেয়ে বেশি উত্তপ্ত বাক্য বিনিময় এবং শব্দ চয়নের যে ব্যত্যয় ঘটেছে, সেটি বোধহয় নতুন বন্দোবস্তের যে বাংলাদেশ প্রত্যাশা করি সেটিকে ব্যাহত করছে। দেখেন, বিএনপি বা এনসিপি, নবসৃষ্ট দল এনসিপি আমাদেরই সন্তান, যারা গত 18 বছর ধরে সামনেপাড়া রাজনীতি করছেন, মাঠে লড়াই করছেন। উনি অনেক গুম খুনের কথা বলেছেন, আমরা শিক্ষকরাও সেখান থেকে পরিত্রাণ পাইনি। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, অনেক নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যায়নি, অগণিত নেতা নেত্রীদেরকে। ছাত্র বন্ধুরা 1580 জন রক্ত দিয়েছে, তাদের পাশে কাঁধে কাঁধ রেখে আমরা লড়াই করেছি। আমরা কি এই বন্দোবস্ত দেখার জন্য যে বড়দেরকে অশ্রদ্ধা করব? আমরা কি এই বন্দোবস্ত দেখার জন্য যে একটা নবসৃষ্ট দল, যে দলটির প্রধান স্বাধীনতার ঘোষক, যে দলটির নেত্রী এখনো চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপোষের নেত্রী, যিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, গণতন্ত্রহীনতার সাথে আপোষ করেননি, জাতীয় বেঈমান হননি, জেলখানায় গেছেন বৃদ্ধ বয়সে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, সেই দলকে তির্যক মন্তব্য করা, এটি তো জাতি প্রত্যাশা করে না। যদি যে সমস্ত সংস্কারের কথাগুলো বলা হচ্ছে সেই সংস্কারগুলো বিএনপি চায়, জামাত চায় এবং 24-এর যে এই যে আমার ছাত্র বন্ধুরা তারা চায়, আমরা চাই, তাহলে চাওয়াটা ইশরাক মেয়র হলে এনসিপির সমস্যাটা কোথায়? ইশরাক কি এই 24-এর জুলাইয়ের পক্ষ শক্তি নয়? আমার ছোট ছোট নিজেকে প্রশ্ন জাগতে করে যে এই সমস্যাটা কেন হলো? ইশরাক শপথ নিলে তো এই যে যারা গত 18টি বছর এই সিটি কর্পোরেশনকে ব্যবহার করে তাপস সাহেব তার নিজের ব্যাংক মধুমতি ব্যাংকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করলেন, ইশরাক সেই চেয়ারে বসতে তো এনসিপির সহযোগিতা হওয়ার কথা, বা সিটি কর্পোরেশনে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা, বিরুদ্ধাচরণ হলো কেন? শপথ কেন হলো না? আবার এই শপথের পাল্টায় আমার কিন্তু প্রশ্ন, কারো সমালোচনা করছে না আমি, ঠিক একইভাবে এনসিপিরা দৌড়ে চলে গেলেন নির্বাচন কমিশনে। কেন আমাদের ইশরাক সাহেবের বিরুদ্ধে তারা লড়াই করলেন না? উনি যেন মেয়র হতে না পারেন এই জন্য কাগজ জমা দিলেন না কোর্টে বা হিয়ারিং করলেন না, তার জন্য নির্বাচন কমিশনের পদত্যাগ করলেন এবং বিএনপির পার্টি অফিসের সাথে তুলনা করলেন। এই যে তির্যক মন্তব্যগুলা, এগুলো তো বিরোধকে উস্কাই দিচ্ছে কিনা আমি জাতিকে ভাবার জন্য বলবো। দূরত্ব কমবে কিভাবে এখন? এই যে ডক্টর আমি 1 মিনিট আর একটা কথা বলি। হাসনাত আব্দুল্লাহ একজন লড়াকু ছাত্র, আমাদের লড়াকু সন্তান, আমরা গর্ব করি তাকে নিয়ে, খুবই গর্ব করি, আমি ব্যক্তিগতভাবে গর্ব করি। কিন্তু প্রশ্ন হলো কুমিল্লাতে যে এমন কি প্রয়োজন হলো যে বিএনপির মতো একটি দল যারা 3-3বার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলো, হাজারো নেতা কর্মী রক্ত দিল, উনি বললেন যে আওয়ামী লীগের অর্থে নাকি বিএনপির রাজনীতি চলে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তো মোটেই সুখকর কোনো বিষয় নয়। একটা জিনিস মনে রাখতে হবে, অধ্যাপক ইউনূস স্যার পদত্যাগ করার যে ইঙ্গিতটা দিয়েছেন, এই পরিস্থিতি তৈরি করার দায় কিন্তু আমরা এড়াতে পারি না, এটা মাথায় রাখতে হবে। আমি বিএনপিকে আজকে আপনার মাধ্যমে সাধুবাদ জানাতে চাই, আমি আপনাদেরকে জনদুর্ভোগের কথা চিন্তা করে এবং ইশরাক সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে
তিনি যে আজকে ধর্মঘট তাদের অবস্থান যে প্রত্যাহার করলেন, আমি মনে করি যে আইন আদালতের প্রতি সবারই শ্রদ্ধাবোধ থাকা উচিত। আজকে আদালত রায় দিয়েছে শেখ হাসিনা রং হেডেড মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন, লাঠি মিছিল করেছিলেন বলে নাসিম, প্রয়াত নাসিম। আজকে যখন এনসিপির নেতৃবৃন্দ যখন বলেন যে এই হাইকোর্টের দরকার নেই, ভাই আপনি রায় দিয়েছে, আপনি আরেকটা আপিল করেন, আপিল করে শুনানি করেন। এখন তো অধ্যাপক ইউনূসের সরকার তো আমাদের সরকার, এই তো রক্তস্নাত রাজপথ পথ ধরে তো এই সরকার ক্ষমতায়। তাহলে এই যে আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলো আমার মতের বিপক্ষে গেলেই আমি সেটা লাগবে না, আমার সংবিধান লাগবে না, ৭০ মানি না, আমার দ্বিতীয় রিপাবলিক লাগবে, এই যে সব দাবিগুলা, এই দাবিগুলো বসেন না। আমি তো দেখেছি ৫ তারিখের বিজয়ের পরে তারেক রহমানের সাথে মিটিং করতে এনসিপি নেতৃবৃন্দকে অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে, সেনাপ্রধানের আমন্ত্রণে সেনাকুঞ্জে গিয়ে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার দোয়া নিতে। তাহলে এই সমস্ত তির্যক মন্তব্যগুলো না করে বা বিএনপির নেতৃবৃন্দ যে সমস্ত কথাগুলো বলছেন, দুদু ভাই সিনিয়র একজন নেতা, এই সমস্ত কথাগুলো না বলে আমি মনে করি যে এখনো সময় আছে। যদি আমাদের মধ্যে অনৈক্য হয়, এই ২৪-এর পক্ষ শক্তির মধ্যে, সেই অনৈক্য কাউকেই ছাড়বে না, এবং শুধু গণতন্ত্র বিপন্ন নয়। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসে বা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে কি? আপনার কি মনে হয় এই যে তিক্ততা বাড়লো, এটা এখন ঐক্যবদ্ধ হওয়ার উপায় কি? কোনো বিষয় নয়, সারের কোনো বিষয় নাই। বিষয়টি হলো যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা গত 18 বছরে রাষ্ট্রের মালিককে জনগণ, আমি আপনি জনগণ, এই জনগণের মালিকানা আওয়ামী লীগ ছিনতাই করে নিয়ে গেছিল। সেটি ছাত্র বন্ধু এবং সমস্ত স্টেক হোল্ডার, বিএনপি, জামাত, সকল শ্রেণী পেশার মানুষ একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে নতুন করে ফিরে পেয়েছি। গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়েছে। আমার প্রশ্ন, সেই যাত্রাকে ব্যাহত করার জন্য নিত্য নতুন অপ্রয়োজনীয় কথা এই রাজনীতির মাঠে নিয়ে এসে উত্তপ্ত করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে, আর যাই হোক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বরং যে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছি, যাদের বিচার চাচ্ছি, যাদের শাস্তি চাচ্ছি, যে দলকে ব্যান করতে চাচ্ছি, তারাই কিন্তু লাভবান হবে। এই জিনিসটা আমি সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে আমি বিনীত অনুরোধ করবো, দয়া করে আমাদের চাওয়া মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আর আরেকটি কথা সবসময় মনে রাখতে হবে, নির্বাচন আগে না সংস্কার আগে? ভাই আমি এই বিতর্কে যেতে চাই না। আমি বলতে চাই যে জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারে, এবং সেটি করার জন্য যে বন্দোবস্ত দরকার, সেই বন্দোবস্ত বিএনপি রাজি নাই, কথা কখনো তারা বলেনি। এই যে একটা সিনিয়র একটা দলের নাম উল্লেখ করে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, বা ছাত্র বন্ধুদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কেউ যদি করে থাকে, সেগুলো বন্ধ করে ঐক্যমত্য কমিশন যে 31 তারিখের মধ্যে তারা ঘোষণা দিয়েছে যে জুলাই চার্টার ঘোষণা করবে, সেই জুলাই চার্টারের দিকে সবাইকে মনোনিবেশ করা দরকার। এবং জুলাই ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। একটা বিরতির সময় হয়েছে, ডক্টর হাসানাত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত, দেখছেন RICL স্টিল গণতন্ত্র সঙ্গে আছি শেখ জায়েদ। কথা বলছিলাম বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে কিনা। প্রথম পর্বের আলোচনায় কিন্তু স্পষ্ট হয়েছে যে আসলে দূরত্ব রয়েছে, এবং আমরাও গণমাধ্যমে সেটি দেখছি। এই যে দূরত্ব বাড়ছে, যেমনটা আমরা দেখছি, শাম্মী আক্তার, এই জায়গাটিতে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির এই জায়গাটিতে দায়িত্বশীল ভূমিকা রাখা এই মুহূর্তে দরকার কিনা, বা বিএনপি রাখছে কিনা, আপনি কি বলবেন? অবশ্যই বিএনপি রাখছে। আপনি দেখেন, ফ্যাসিস্ট পতনের আগে আওয়ামী লীগের বহু নেতা, ইভেন কি তাদের যিনি ছিলেন আপনার সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পর্যন্ত বলেছিলেন যে সরকার পতনের সঙ্গে সঙ্গে বিএনপি একদিনে 5 লাখ লোক মেরে ফেলবে, তাই না? বিএনপি কি সেটা করেছে? করেনি। আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে থাকলেও, লন্ডনে বসে থাকলেও, তিনি কিন্তু তার দলকে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিতভাবে তিনি কিন্তু কন্ট্রোল করতে পেরেছেন। এবং এই ধরনের কোনো অরাজকতা থেকে বিএনপি কিন্তু বিরত ছিল। বিএনপি এই ধরনের কোনো অরাজকতায় জড়ায়নি। আচ্ছা, আপনি যেটা বললেন যে বিএনপি কাজ করছে কিনা, অবশ্যই বিএনপি কাজ করছে। আজকের যে সংবাদ সম্মেলনটি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিছু বিষয় তুলে ধরা হয়েছে। 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। দেখুন, আপনি 3 জন উপদেষ্টার পদত্যাগ বারবার আপনি এটাকে এমফাসিস দিচ্ছেন, কিন্তু আপনি এটাকে এমফাসিস করছেন না যে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে যেতে হবে এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আপনি অনির্বাচিত একটি সরকার কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে না। দীর্ঘ বছর আমরা যে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য করেছি। তাহলে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে সেই রকম
কোনো পদক্ষেপ কি আমরা গত 9 মাসে দেখতে পেয়েছি? একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তো আপনাকে ঘোষণা করতে হবে। আপনি প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি কি প্রেস সচিব নাকি মুখপাত্র? তিনি সেদিনকে বললেন একটা টকশোতে, আমি দেখলাম যে তিনি কথা বলছেন যে অন্তর্বর্তী সরকারের নাকি সবকিছু করার, এই অন্তর্বর্তী সরকারের নাকি সবকিছু করার ম্যান্ডেট আছে। আপনি সরকার বলেন বা বিপ্লব বলেন, সবকিছু তো জনগণের জন্য, কোনো গোষ্ঠীর জন্য তো নয়, তাই না? তা আপনি এই যে উনি যেটা বললেন যে হচ্ছে এই অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থান কি ম্যান্ডেট দিয়েছে? গণ অভ্যুত্থান ম্যান্ডেট দিয়েছে আপনাকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আপনি সেই পদক্ষেপ নিয়েছেন? আপনি 100 দিনে 100 ফাঁসি দেওয়া সম্ভব ছিল, আপনি কি সেটা দিয়েছেন? এই যে আইসিটি যেটা উনি বললেন যে ট্রাইব্যুনাল, যেটা সেটার মাধ্যমে আপনি 100 দিনে 100 ফাঁসি দেওয়া সম্ভব ছিল, সেটা কি করেছেন? গত 9 মাসে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? আপনি একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে, আপনাকে নির্বাচনের পথে হাঁটতেই হবে। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে একটি সুষ্ঠু এবং ইনক্লুসিভ ইলেকশন, যেটাকে বলে, যেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তার প্রতিনিধি সে নিজে চুজ করতে পারবে। আপনি কি সেই দিকে হেঁটেছেন? সুনির্দিষ্ট পদক্ষেপ আপনি নিয়েছেন? নেননি। আপনাকে সুনির্দিষ্ট একেবারে স্পেসিফিক একটা রোডম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে যে এই মাসের এই তারিখে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হব বা আমরা করতে চাই। আপনি তো সেই পদক্ষেপটি এখনো পর্যন্ত ঘোষণা করেননি। আপনি আপনার প্রেস সচিব যে বলে যে ওনাকে সবকিছুর ম্যান্ডেট দিয়েছে, আরে ভাই কি মানে যে যায় ওই চেয়ারে, এই চেয়ারের কি মজা রে ভাই, কি মানে কি আলাদিনের আশ্চর্য মানে একটা চেরাগ, এই ক্ষমতার চেয়ার, এই চেয়ারে গেলে পরে সবার কথার মধ্যে কেমন যেন একটা অ্যাগ্রেসিভনেস কাজ করে। সবাই দেখবেন এই যে এনসিপির এই যে অনেকে দেখবেন যে বিএনপিকে ইগনোর করে করে কথা বলে। আপনি বলছিলেন বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, বড় ভাইয়ের ভূমিকা পালন করবে। তারা কি জুলাই আগস্টের পরবর্তী সময়ে তাদের যে মুখটা সেটা কন্ট্রোল করে কথা বলেছেন? তারা কি সেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন? তারা কি সেটা করছেন? যেটা এই যে হাসনাত ভাই বারবার বলছিলেন যে শ্রদ্ধা রেখে কথা বলতে হবে, তারা তো সেগুলো করছেন না, তারা ঔদ্ধত্য দেখাচ্ছেন। আপনি বলছিলেন যে প্রাডো চড়েছে, সেটা মানে জামাত এখন ব্যবসায়ী তাদেরকে দিয়েছে। আরে ভাই, জামাত নিলে হয় হাদিয়া, এনসিপি নিলে হয় ডোনেশন, বিএনপি নিলে হয়ে যায় চাঁদা। কেন ভাই, বিএনপি কি পানিতে পড়ছে না, ভেসে আসছে এই দেশে? স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সক্রিয় মুক্তিযুদ্ধ করেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং সক্রিয় মুক্তিযুদ্ধ করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। তিনি তো পালিয়ে যাননি, তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তা আপনি বিএনপিকে কি বলতে চান, কি বুঝাইতে চান? এই যে এত বড় বড় কথা আপনারা বলেন, আপনারা কি করছেন? আপনাদের দুর্নীতির মচ্ছব মানুষ এখন জানতে পারছে। অস্ট্রেলিয়াতে কেউ বাড়ি কিনতেছে, কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, কেউ সচিব নিয়োগ করছে টাকার বিনিময়ে। মানুষ কি এগুলো জানে না? কান পাতলে বাতাসে তো এই দুর্নীতির খবর তো মানে চলে আসতেছে। আপনি ক্যাম্পাসে যান, কান পাতেন, দেখবেন যে এইসব দুর্নীতির খবর আপনার কানে চলে আসবে। তাহলে আপনি এইসবকে ইগনোর করে বিএনপিকে সারাক্ষণ, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা বিএনপির অপরাধ? বিএনপি মানুষের দল, জনগণের দল, এটা বিএনপির অপরাধ? বিএনপি জনগণের ভোটাধিকার চায়, বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটি ইনক্লুসিভ নির্বাচন চায়, এটা বিএনপির অপরাধ? এই জন্য তো আমাদের ইলিয়াস আলী গুম হয়েছেন, এই জন্য আমাদের লক্ষ লক্ষ মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমি নিজে জেল খেটেছি আমার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে। আমরা অনেক নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়েছি, অনেক নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে, আমাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে হত্যার উদ্দেশ্যে। তো এত নির্যাতনের পরে আজকে 9 মাস ধরে আমরা অপেক্ষা করছি, আপনারা এই কথা বলেন না, অথচ আপনারা গিয়ে অধ্যত্ত করে বলেন যে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সবকিছু করার। ভাই, এইসব কথাবার্তা বললে তো আর আপনি সমাধানের পথে আগাতে পারবেন না। উনি বললেন যে বিএনপি আসে নাই, ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, নিজে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিএনপি যাবে কেন? আমাদের সালাউদ্দিন সাহেব, আমাদের স্থায়ী কমিটির সদস্য, পরিষ্কারভাবে বলেছেন, তারা যখন এই যে তারা লিখিতভাবে যখন গেছেন ওইখানে লিখিতভাবে দিয়ে আসছেন যে মানে বিএনপি কি কি চায়, সেখানে পরিষ্কারভাবে আওয়ামী লীগ সম্পর্কে কি কি জিনিস বলা হয়েছে সেগুলো তিনি বলেছেন। কিন্তু আমাদেরকে ওইখানে গিয়ে মফ, তো এখন আজকে কি দেখলাম সার্জিদ আলম বলতেছে যে মফ কালচার নাকি হচ্ছে মানে ঠিক না, এটা হওয়া উচিত না, তাহলে মানে আদালত কেন দরকার? কেন ভাই, আপনারা যখন ওইখানে গেলেন, গিয়ে নাচলেন, কার্যক্রম মানে করার জন্য মানে স্লোগান দিলেন, তখন বিএনপিকেও সেখানে আহ্বান জানালেন। বিএনপি সেখানে যেতে হবে কেন? বিএনপি তো পরিষ্কারভাবে লিখে দিয়ে আসছে যে আমরা এটা 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 চাই এবং পরিষ্কার একটি সুষ্ঠু মানে নির্বাচনী রোডম্যাপ আমরা চাই, সেটা আপনারা করছেন না কেন? ধন্যবাদ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। অনেকগুলো বিষয় আসছে, চাঁদাবাজি, হাদিয়া, ডোনেশন, তিনটা শব্দ উনি বলেছেন, এগুলো কি বৈধ? আচ্ছা, আমি এর আগে আপনারা মানে আপনার কিছু কথার উত্তর দিয়ে আসি আর কি। সেটা হলো যে এই যে মানে নিষিদ্ধের বিষয়, আমরা যখন নিষিদ্ধের প্রজ্ঞাপন শুনলাম বা জানলাম, এরপরে শুনলাম যে বিএনপি হলো একটা চিঠি দিয়েছে। যদিও আপনি দেখবেন যে পত্রিকায় কোনোদিনও এই চিঠির বিষয়ে আমরা জানতে পারিনি কখনো আগে। নিষিদ্ধের পরে কিন্তু বিষয়টা আসছে। নিষিদ্ধের প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু বিএনপি নেতাদের যে বক্তব্য ছিল যে আমরা এটাইভাবে চাই না, আদালতের মাধ্যমে চাই, অনেকভাবে ইনিয়ে বিনিয়ে তারা কথা বলেছেন। কিন্তু ফাইনালি নিষিদ্ধের গেজেট প্রকাশ হওয়ার পরে
তখন তারা বলছেন আমরা কিন্তু চিঠি দিয়েছি অনেক আগে। এখন কিন্তু বিএনপির সাথে এনসিপির সমস্যাটা কি আসলে বলেন? আমি শেষ করি একটু। তো সুতরাং আমরা এই চিঠির বিষয়ে কিন্তু পরে জানতে পারছি, চিঠি আগে জানতে পারিনি। আরেকটা বিষয় বললেন যে দুর্নীতির বিষয়ে, সচিব নিয়োগের বিষয়ে। আপনি দেখেন, গুনেন যে সচিবালয়ে কয়জন সচিব আছে, ডিসি, এসপি, সচিব, এই নিয়োগগুলো কোথায় কাকে দেওয়া হয়েছে এবং তারা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি? অনেক আওয়ামী অফিসার এখনো আছেন ভাই, আওয়ামী অফিসার তো থাকবে। 17 বছরে তো আওয়ামী লীগ ভরে গেছে। আপনি এখন একদিন কিভাবে বিদায় করবেন? আস্তে আস্তে এদের কিন্তু বিদায় করতে হবে। কিন্তু যারা গুরুত্বপূর্ণ পদগুলো পেয়েছেন এই 5 আগস্টের পরে সচিবালয় দখল করেছেন, তারা কারা? পত্রপত্রিকার রিপোর্ট দেখলে আমরা বুঝতে পারবো। তা আমরা সেটা বলি না যে সেটা খুব খারাপ হয়ে গেছে। যারা বঞ্চিত ছিল তারা অবশ্যই পদে আসবেন, আসুক। তো একতরফা ঢালাওভাবে যদি এনসিপির বিরুদ্ধে আপনি বলেন, এনসিপি তো আপনার গঠন হয়েছে 28 ফেব্রুয়ারি, এই আপনার গত বছর কি বলে এই বছরের 25 সালের। তাহলে আমরা সচিব পেলাম কোথায়, ডিসি পেলাম কোথায়? সারা দেশে আপনি পত্রপত্রিকা খুঁজলে যদি আপনি 50টা রিপোর্ট পান বিএনপির বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে খুঁজলে আপনি হয়তো 5টাও পাবেন না। সুতরাং আমরা এই অনৈক্যের কথা বলতে চাই না, আমরা দোষারোপের রাজনীতি করতে চাই না। সমস্যাটা কোথায়? এই যে অনৈক্য বা সমস্যা হলো আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের মাধ্যমে বিরোধগুলো তৈরি হচ্ছে। এই বিরোধগুলো কিন্তু কার্যত মুখের বিরোধ হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এই যে 5 আগস্টের পরে চিন্তার দিক থেকে কিন্তু আমরা সবাই কিন্তু কাছাকাছি আছি, খুব বেশি কিন্তু বিরোধ নাই। কিন্তু আমাদের অনৈক্যের বিষয়গুলো হলো বিভিন্ন জায়গায় হলো, বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, তার প্রেক্ষিতে কিছু অনৈক্যের বিষয়গুলো আসছে। কিন্তু এখন আমি মনে করি এই সময় এগুলো মিনিমাইজ হয়ে যাওয়ার বিষয়। আর একটা বিষয় বলেন, হাইকোর্টের যে বিষয়টা, আজকে যখন এই ইশরাক সাহেবের মামলার শুনানি হয়, শুনানির শুরুতে আদালত প্রথমে উঠে বললেন, আমাদের বারের সভাপতি যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলেন যে মিস্টার মাহবুবউদ্দিন সাহেব, গতকালকে যখন আমরা এই এজলাস ছেড়ে চলে যাচ্ছিলাম তখন আপনাদের সাইড থেকে একটা আওয়াজ পেল যে এই মামলায় যদি রুল জারি করা হয় তাহলে কিন্তু এই কোর্টকে বসতে দেয়া হবে না। তো আদালত কিন্তু এটা শুনছেন, গতকালকে কথা বলছেন, তিনি শুনছেন এবং হলো আজকে এসে আদালত সেটা বলছেন। এবং আপনারা খোঁজ নিয়ে দেখবেন বা আপনাদের সাংবাদিক যারা আছে, আদালতের মধ্যে সাংবাদিক থাকতে পারেন, কিভাবে ওখানে কোর্টকে প্রেশারাইজ করা হয়েছে বিভিন্ন বিষয়ে। গতকালকে আদালত শুরুতে উঠে শুনানির শুরুতে কিন্তু বলছেন যে আপনারা এটা কিন্তু 3 দিন শুনানি হচ্ছে, 3 দিন, গতকালকে দ্বিতীয় দিন ছিল। গতকালকে যিনি ফার্স্ট জাজ তিনি কিন্তু শুনানিতে বলছেন যে আমরা একটা রুল জারি করি, 2 দিনের একটা স্ট্যাটাস কো দেই, আমরা আগামী মঙ্গলবার শুনে দিব, আপনাদের সব বক্তব্যগুলো এখানে চলে আসবে। এই কথা বলার পরেই জনাব মাহমুদউদ্দিন খোকন সাহেব, কায়সার কামাল সাহেব এরা শুনানি করলেন এবং কিভাবে শুনানি করছেন এটা সবাই জানেন, আমরা জানি আর কি। তার প্রেক্ষিতে কোর্ট যখন গতকালকে উঠে যায় তখন কিন্তু এই কথাটা বলা হয়েছে। আজকে সকালে আবার দেখি যে গতকালকে রুল জারির কথা বলা হয়েছে, আজকে রুল খারিজ হয়ে গেছে। সুতরাং এটা সঙ্গত কারণেই কিছু বিষয় প্রশ্ন আসে। আজকে প্রথম আলো রিপোর্ট দেখবেন 5ম পাতায়, ওখানে এই বিষয়গুলো স্পষ্ট করে বলা আছে, একদম ভার্বাটিম, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেটা বললাম এটা ওখানে আছে। তা আমরা আদালতের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না, বাট অনেক সময় কিছু বিষয় আসে শুনানির সময় যেগুলো অনেক কিছু ইঙ্গিত বহন করে আর কি। তো এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, এনসিপি এখন পর্যন্ত রাজনৈতিকভাবে গড়ে ওঠার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমি মনে করি বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে এনসিপির কোনো বিরোধ নাই এবং জুলাইয়ের যে চেতনা, বিরোধ তো দেখা যাচ্ছে, বিরোধ দেখা যাচ্ছে, কিছু থাকবেই, সামান্য কিছু থাকবে, কিন্তু জুলাইয়ের চেতনা আমার মনে হয় যে সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে এবং আগামীতে এই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজমের এগেইনস্টে লড়াই চালিয়ে যাবে। আপনাকে আবারও আসবো আপনার কাছে। ডক্টর হাসানাত আলী শুনতে পাচ্ছেন আমাকে? নিশ্চয়ই। বিরোধ আপনি তো দেখতে পাচ্ছেন, বিরোধ মিটবে কিভাবে? বিরোধ মিটাতেই হবে। দেখেন, আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন আপনাকে উত্থাপন করি একটু। বিরোধগুলো তৈরি কিভাবে হচ্ছে? খুব অপ্রয়োজনীয় বিরোধ। জি, আমরা এতদিন ধরে শুনলাম কোন নির্বাচন আগে হবে, জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন। এটাকে কেন্দ্র করে এনসিপি আমার ছাত্র বন্ধুরা চলে গেলেন নির্বাচন কমিশনে, কিন্তু আইন বলছে নির্বাচন কমিশনের কোন নির্বাচন ঘোষণা করার পরে নাই সরকারের নির্দেশনা ছাড়া। তাহলে ভুল জায়গায় নক করলেন, একটা সমস্যা তৈরি হয়ে গেল। মানুষ পাল্টাপাল্টি ভাবে। কারণ আপনি যখন এনসিপি থেকে যখন ছাত্র বন্ধুরা 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন, বিএনপি তখন 3 জনের পদত্যাগ দাবি করে বসলো। আপনি উপদেষ্টাদেরকে বিএনপির সমর্থক বানিয়ে দিলেন, আসিফ নজরুল স্যারকে। কবে উনি বিএনপি করলেন আমি জানি না, কবে কি করলেন তাও জানি না। তারপরে অভিযোগ আসলো কি যে পিপি, জিপি, অ্যাটর্নি জেনারেল সব বিএনপি। আচ্ছা, বিএনপি একটি রাজনৈতিক দল, আপনি বারবার বলছেন দেশের অন্যতম বৃহৎ দল, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল, 78 সনে জন্ম, এনসিপি জন্ম 2025-এ। তাহলে 2025-এ যে দলের সভাপতি বা যে দলের প্রধান এবং দ্বিতীয় প্রধান বা তৃতীয় প্রধান বা আমাদের ছাত্র বন্ধুটি আছে, তাদের কিন্তু সচিব হওয়ার কথা নয়, অ্যাটর্নি জেনারেল হওয়ার কথা না, পিপিজিপি হওয়ার কথা নয়। তাহলে এদিকে আপনি বিদেশ থেকে আমদানি করবেন?
পাকিস্তান থেকে, ভারত থেকে, সৌদি আরব থেকে? এগুলো তো বিএনপি জামাতের লোকজনই হবে বা সেই ভাবাদর্শের মানুষগুলো হবে, আমি এমনটি বলছি না। আমি বলতে চাই যে এই মানুষগুলো গত 15 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াই করা থেকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে তারা এটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশার জায়গা থেকে হয়েছে। আপনি যদি ধারাওভাবে অভিযোগ আমরা করি যে অমুক বিএনপি, অমুক জামাত, এই, এবং কয়েকদিন আগে শুনলাম যে ভিসিদেরকেও নাকি পদত্যাগ করতে হবে। আরে বাপরে বাপ, তাহলে এনসিপির লোক আপনি ভিসি পাবেন কোথায়? কারণ আপনি তো জন্ম হলো বা সৃষ্টি হলো 2025-এ, তাহলে আপনাকে আমদানি করতে হবে বিদেশ থেকে। এই জাতীয় বিষয়গুলো আমি একটু শেষ করি। আমাদের মূল বিরোধের জায়গা কিন্তু সেই জায়গায় না। দেখেন, আমি ছাত্র বন্ধুদের একটা বিষয়ের সাথে খুবই যৌক্তিকভাবে একমত, শাম্মী আপাও একমত হবেন। কারণ শাম্মী আপারা তো এই দাবি উত্থাপন করার বহু আগে এই 31 দফা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। আমি ছাত্র বন্ধুদের সাথে ওই জায়গায় একমত যে অন্তত ন্যূনতম যে সংস্কারগুলা, সাংবিধানিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আইনাঙ্গনের সংস্কার, প্রশাসনিক সংস্কার, বিচারাঙ্গনের সংস্কার, এই সংস্কারগুলো করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার যদি একটি বন্দোবস্ত না করা যায়, তাহলে তো এই বিপ্লব তো সফল হবে না। আবার এই সংস্কারের কথা বলে আপনি অনন্তকাল বা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে যাতে 10 মাস চলে গেল, এখন পর্যন্ত বিচার হলো না। শাম্মী আপা যেটা বারবার বলার চেষ্টা করছে, আমার ছাত্র বন্ধুরা বলার চেষ্টা করছে, আপনি কেন এই 10 মাসে একজনকেও আন্তর্জাতিক আদালতে নিয়ে গেলেন না? আবার দেখেন, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সমালোচনা করছেন যে উনি বিএনপির লোক, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর উনি জামাতের লোক, এটা নিয়ে কিন্তু কথা আমরা বলি না। এই যে স্ববিরোধিতা আমাদের মধ্যে, যে সমস্ত বিরোধের কোনো প্রয়োজনই নেই, একদম প্রয়োজন নাই। আপনি এনসিপি এখন পর্যন্ত তারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনই করেনি। আরে ভাই, নির্বাচন তো করতে হবে, আবেদন তো করতে হবে, নিবন্ধন তো নিতে হবে। নিবন্ধন না নিলে যে সমস্ত আপনাদের সহযোগী দল যেগুলা বা যাদের সমস্ত সমর্থন নিয়ে আমরা লড়াইটা করলাম, সকল শ্রেণী পেশার মানুষ, সেই বিএনপি বা জামাতের সাথে বিরোধ তৈরি করে তো লাভ নাই। কারণ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়ে বৃদ্ধ যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত এবং এই নতুনদের তারুণ্য, এই দুটাকে এক জায়গায় করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তবে এই ক্ষেত্রে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করব যে আপনারা, ছোটদের ভুলভ্রান্তি বেশি হবে, বড়রা তাদের অভিভাবকত্ব নিয়ে তাদেরকে বুকে ডেকে এটি করবে, এবং ছোটদেরকে অনুরোধ করব যে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আবারও আপনার সাথে কথা বলবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। সঙ্গে আছেন অতিথিরা। শাম্মী আক্তার, আপনার কাছে জানতে চাই উত্তরণের পথ কি, সংক্ষেপে যদি বলেন। চলমান রাজনৈতিক অবস্থা থেকে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আমি শুরুতেই বলেছিলাম যে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূস সকল রাজনৈতিক পরিস্থিতির কারণে থাকতে চাচ্ছেন না, কি বলবেন? এখন এটা তো উনি, আপনি বলেন যে নাহিদকে বলেছেন। জি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, আপনারা নিজেরাই এখানে আলোচনা করলেন যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে এবং জনপ্রিয় দল। তাহলে বিএনপির সঙ্গে বা আরো রাজনৈতিক দল যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, আলোচনা করে একটা সমাধানের পথে এগুলো যেতে পারে, এবং অতি অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, যেটি আপনাকে নির্বাচিত সরকারের পথে হাঁটতেই হবে। আপনি অনির্বাচিতভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন না, আপনাকে সেদিকে হাঁটতে হবে। মুজাহিদুল ইসলাম শাহীন। যেখানে আসলে উত্তরণের পথ হলো, আপনি দেখেন ডক্টর ইউনূস স্যার 5 আগস্টের পরে জনগণের ম্যান্ডেট এবং আনইকুইভোকাল ম্যান্ডেট নিয়ে তিনি কিন্তু আসছেন। এটা কিন্তু ইলেকশন না হলেও মানে পাবলিক আপামর জনতার সাপোর্ট ছিল। ইভেন আপনি এখন খোঁজ নিয়ে দেখেন, আপনি যদি একটা জরিপ করেন যে ডক্টর ইউনূস সাহেব কতটুকু সফল, আমার মনে হয় কমপক্ষে 80% আপনি সাপোর্ট পাবেন যে ডক্টর ইউনূস স্যার যে কয়দিন আছেন, এই 9 মাস তিনি সফলতার সাথে কিন্তু মানে দেশ শাসন করতেছেন। সেকেন্ড বিষয়টা হলো যে এখানে অনেক কাজের ঝুড়ি, অনেক কাজ। এখানে 11টি সময় শেষ করা সম্ভব না। 11টি সংস্কার কমিশন হয়েছে, বর্তমান ঐক্যমত কমিশন কিন্তু 26 তারিখে রিপোর্ট সাবমিট করবে। তার ভিত্তিতে যদি মিনিমাম সংস্কার না হয়ে যদি ইলেকশন হয়ে যায়, তাহলে কিন্তু এটা পরে নাও হতে পারে। এজন্য আমরা বলতেছি যে দ্রুততম সময়ের মধ্যে সংস্কারগুলোও করেন, ইলেকশনও করেন। ইলেকশন দ্রুততম সময় মানে হতে আমাদের আপত্তি নেই কোনো, বাট সংস্কার একদম বাদ দিয়ে যদি আপনি ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আপনি পরবর্তী সংস্কার করতে পারবেন না। সংস্কার হোক, ইলেকশন হোক, সবই হোক, আমরা এটাই চাই। ধন্যবাদ আপনাকে ডক্টর হাসান আলী। এই যে সংস্কার হোক, ইলেকশন হোক, আবার বলা হচ্ছে যে একটা অবিশ্বাসও আছে, ডক্টর ইউনূসও আজকে এটা আমরা নির্বাচিত সরকারের শেষ করবে, সংস্কার বিচার নির্বাচন সবই হোক, আমরাও চাই, না থাকার কোনো সমস্যা নাই, এটা চিন্তা করছেন আপনার
বক্তব্য দেখেন, শেষ করতে চাই। আমি ছোট করে একটা কথা বলি। গত 15 বছর 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশ একটা অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করেছে। সেই অশ্রদ্ধার বাংলাদেশ থেকে শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য আমরা শব্দ চয়নে এবং আক্রমণাত্মক আচরণ করা থেকে বিরত থাকব, এই উত্তরণে। 2 নম্বর কথা হলো, অধ্যাপক ইউনূস স্যারের নেতৃত্বে এই 10 মাসে অর্থনৈতিক সফলতা আছে, বাজারের সফলতা আছে, ঈদ আমরা স্বাচ্ছন্দ্যভাবে করতে পেরেছি। সেখানে যে বিষয়টা নিয়ে আলোচনার যে জায়গাটা, সামনে আবার সাথে আমি একমত যে সুস্পষ্ট একটি নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষিত হয়, সেটি নিয়ে একটি সর্বদলীয় আলোচনা, জামাত যে কথাটা আজকে বলেছে যে সর্বদলীয় একটি আলোচনা সভার মধ্য দিয়ে এনসিপি, বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে গণতান্ত্রিক শক্তি যারা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতরণ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে ঐক্যমত্যের মধ্য দিয়ে জুলাই চার্টার ঘোষণা এবং সেই জুলাই চার্টারকে ভিত্তি করে এই বিশ্বাস অবিশ্বাস, এই জাতীয় সস্তা কথা না বলে যে নির্বাচন হলে হবে না, নির্বাচন হলে হবে, এই জাতীয় সস্তা এবং জনপ্রিয় চটকদারি কথাকে বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে সর্বদলীয় সভা ডেকে একটি জুলাই চার্টার ঘোষণা করে তার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের পথে যত দ্রুত রাষ্ট্র আসবে তত জাতির জন্য ক্ষতিকর। এবং আমি অনুরোধ করবো অধ্যাপক ইউনূস স্যারকে যে জাতির যে ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশের একটি যাত্রাপথের শুভ সূচনা করবেন, সেই প্রত্যাশা রাখার জন্য আমি করজোরে তাকে নিবেদন করব। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঐক্যবদ্ধ বাংলাদেশই হচ্ছে সমাধান, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, যেমনটি আলোচকরা বলছেন। সংকট কেটে যাবে সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।